আচ্ছা বাবু, এই কন্ডম দিয়ে কি করবে? এটা দিয়ে করলে কোনো মেডিকেল প্রমাণ থাকবে না। বাবু, আমার না ভয় করছে। ব্যথা লাগবে না তো? আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে। বাবু, বড় বোন বলেছে অনেক কষ্ট হয়। আহ, এত চিন্তা কিসের? দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে সোয়ান চারুর দিকে এগিয়ে গেল। চারু লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল। চারুকে দেয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই চারু চোখ বুঝে নিল। চারুকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে চারুর নাকের সাথে নাক লাগিয়ে দিল। চারু কিছুটা আটকে উঠে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সোয়ান চারুর হালকা লিপস্টিকওয়ালা ঠোঁটটা আলতো করে তার ঠোঁটে দিয়ে চেপে ধরে নাড়তে লাগলো। সোয়ান চারুকে উঁচু করে নিয়ে হোটেলের বেডে ফেলে দিল। বেডে উঠে সে চারুর কোমরে চুমু দিতেই চারু সোয়ানকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। সোয়ান মুখ তুলে চারুর ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল। চারুকে শক্ত করে ধরতেই চারু কিছুটা ভয় পেয়ে গেল। সোয়ান একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে চারুর উপর শারীরিক অত্যাচার শুরু করে দেয়। চারুকে তার মনে ছিল বাসর রাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না। তাই চারু সোয়ানকে শক্ত করে ধরে চোখে জল ফেলছিল, কিন্তু সেদিকে সোয়ানের কোনো খেয়াল ছিল না। কিছুক্ষণ পর সোয়ান দুর্বল হয়ে চারুর বুকে নুয়ে পড়ে। চারুকে একটা চুমু দিয়ে দেখে চারুর চোখে জল। সোয়ান সেটা একদম সহ্য করতে পারে না, তাই সোয়ান বলল, এই, তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে এমনিতেই জল এসেছে। সোয়ান বিছানা থেকে চারুকে তুলে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিল। চারুকে এইভাবে প্রথম কেউ টাচ করাতে চারু কিছুটা লজ্জা পেল। দুজনে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সোয়ান ফ্রেশ হয়ে এসে দেখে চারু আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে। বেনারসি শাড়িতে ভেজা চুলে চারুকে আরও সুন্দর লাগছিল। সোয়ান চারুকে আয়নার সামনে কোলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল। এই এই, কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। দুষ্টু, এত ভালোবাসা পেয়েও পেট ভরে না? না, তাই তো কোলে নিয়েছি। চারু সোয়ানের বুকে ঘুষি মারতে লাগলো। সোয়ান চারুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দিল। চারু কিছুটা অবাক হয়ে চারদিক তাকিয়ে রইল। চারিদিকে আলোয় ভরা, আর ছাদের মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে। চারু সোয়ানের দিকে তাকাতেই সোয়ান চারুকে হ্যাপি বার্থডে জানালো। ততক্ষণে মনে পড়লো আজকে তার জন্মদিন। সে সোয়ানকে চড়িয়ে ধরলো। সোয়ান চারুকে নিয়ে কেক কাটলো। দুজন দুজনকে খুশির সাথেই খাইয়ে দিল। চারু হঠাৎ খেয়াল করলো সোয়ানের চোখে জল। এই, কাঁদছো কেন? কিছু না, তোমাকে দেখে চোখে জল চলে এসেছে। জানি তো, এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে। হুম, অনেক। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না? অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। সোয়ান তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। চারুকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে। রাত প্রায় 8টা বাজে। সোয়ান চারুকে নিয়ে ছাদ থেকে নেমে এলো। রুম থেকে সব কিছু বাইরে নিয়ে এলো। আগে থেকে গাড়ি রেডি ছিল। সে চারুকে গাড়িতে বসিয়ে দিল। কি হলো সোহান, এত রাতে কোথায় যাবে? আমি কোথাও যাব না, তুমি এখন তোমার বাড়িতে যাবে। কেন, আমাদের না তোমার বাসায় যাবার কথা? তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ, তাই তোমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চলো না, তুমিও আমার সাথে আসো। না, থাক, আমার একটা কাজ আছে। তুমি বসো, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। তাহলে আবার কাঁদছো কেন? এমনি, তুমি চলে যাচ্ছ তাই কষ্ট হচ্ছে। তাহলে একসাথে যাই। না, থাক, তুমি যাও। চারু গাড়ি থেকে নেমে সোয়ানকে চড়িয়ে ধরল। সোয়ান চারুকে বলতে যাচ্ছিল, চারু, আমাকে মাফ করে দিও। কিন্তু বলতে পারল না। সে যে অপরাধ করেছে এটা ক্ষমার যোগ্য না। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না। সোয়ান চারুকে গাড়িতে তুলে দিল। গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো। সোয়ানের পাশ থেকে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল সোয়ান ততক্ষণ দেখেই যাচ্ছিল। গাড়িটা অদৃশ্য হবার পর সোয়ান তার বাড়ির দিকে হেঁটেই রওনা দিল। তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা। সোহান বড়লোক বাবার একমাত্র ছেলে। টাকার কারণে এলাকার বড় ভাই হিসেবে সবাই তাকে চেনে। এবার সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর চারু হলো সাধারণ পরিবারের মেয়ে।
দেখতে বেশ সুন্দর। এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারা দুজন একসাথে একই ভার্সিটিতে পড়াশোনা করে। সোহান চারুকে সে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো চারুকে বলতে পারেনি, কারণ চারু মাস্তান আর বড়লোকদের পছন্দ করতো না। সে সোহানের হাব ভাব আর প্রতিদিন পিছু করাতে সব টের পেত, কিন্তু কোনোদিন সোহানকে কিছু বলেনি। কিন্তু সোহান জানতে পারে যে চারুর পরিবার চারুকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাও কাউকে না জানিয়ে। সোহান সেটা শুনে ঠিক থাকতে পারেনি। আর থাকবেই বা কেমন করে? যে মেয়েটাকে এতদিন ধরে ভালোবাসে তাকে ছেড়ে দেওয়া যায়? তাই সে বন্ধুদেরকে দিয়ে চারুর বরকে মারধর করে গোপনে চারুকে নিয়ে এসেছে। চারু টের পায়নি, কারণ দুজনের নামই সোহান। সে চারুকে নিয়ে হোটেলে নিয়ে এসেছে ধর্ষণ করে, যাতে চারুর পরিবার শেষ পর্যন্ত তার সাথেই চারুকে বিয়ে দেয়। এর আগের ঘটনা সবার জানা, তাই চলুন আবার ফিরে যাই। সোহানের ড্রাইভার চারুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। চারু গাড়ি থেকে নেমে দেখে বাড়িতে কোনো আওয়াজ নেই। চারু বাড়িতে ঢুকে পড়ে, গিয়ে দেখে তার বাবা মা কাঁদছে, সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। হঠাৎ চারুকে থেকে সবাই দাঁড়িয়ে পড়ে। চারুর মা চারুর কাছে যেতেই, মা, তুমি নাকি অনেক অসুস্থ? কে বলেছে? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার, আমি তো আমার বরের সাথেই ছিলাম। কি? তোর বর তো হাসপাতালে। কি বলছো এসব? সোহান তো এতক্ষণ আমার সাথেই হোটেলে ছিল। কে? কোন সোহান? কে আবার? ওই যে আমাদের চৌধুরীর ছেলে। চারুর মা বাবা আর সবাই একথা শুনে অবাক হয়ে গেল। চারুর মা আবার কান্না শুরু করে দিল। প্রতিবেশীরা সবাই চলে যেতে লাগলো। তখনই চারুর বোন চারুকে নিয়ে ঘরে চলে যায়। এই চারু, তুই কি বলছিস? সোহান কেন তোর সাথে যাবে? কি বলছো তোমরা? আমার বর তো আমার সাথেই থাকবে। কখন তোকে সোহান নিয়ে গিয়েছে? কখন আবার? আমাকে তোমরা বাইরে গাড়িতে যখন উঠিয়ে নিলে। আচ্ছা, ও তোকে কিছু করেনি তো? ও তো আমার সব। কি? ও তোকে ভোগ করেছে? কেন? বর আবার এসব করবে না কেন? এটা তো বাসরাতে সবারই হয়। এই পাগল, ও তোর বর না, ও তোকে ব্যবহার করেছে। এটা বলে চারুর বোন চারুর সামনে একটা ছবি রেখে বলে। চারু, এটা তোর আসল বর। চারুর বোনের হাতে ছবি দেখে চারু কিছুটা চমকে গিয়ে পিছিয়ে যায়। সে কি দেখছে? এটা তো সোহান না। চারু চোখ দিয়ে অনায়াসে জল পড়তে লাগলো। চারুর বোন চারুকে ছুতেই এক ঝাটকা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে কাপড় খুলে ওয়াশরুমের দিকে কাঁদতে কাঁদতে দৌড় দেয়। জল ছেড়ে সাবান দিয়ে নিজেকে ধোয়ার চেষ্টা করছে, কিন্তু কেন যেন সোহানের স্পর্শে কলঙ্কের দাগটা আরও গেঁথে যাচ্ছে চারুর শরীরে। এদিকে সোহান রুমে গিয়ে এক গ্লাস জল খেতে গিয়ে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। সে বিছানার উপর বসে মাথায় হাত দিয়ে বালিশে মাথা রাখলো। তার মন তাকে সায় দিচ্ছে না। সে এইভাবে চারুকে বিয়ের রাতে ধর্ষণ করে ঠিক করেনি, কিন্তু কী বা করার ছিল? সে চারুকে কখনোই ভুলতে পারেনি। সে সোজা তার বাবাকে গিয়ে সব বলে দেয়। তার বাবা এসব শুনে চুপ করে বসে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ল। সোহান কিছুটা আন্দাজ করতে পারে, আড়ালে চলে গেল। দরজা খুলতেই দেখলো চারুর মার বাবা চোখে জল নিয়ে হাত জোর করে তার বাবার সামনে বসে পড়ল। কি হয়েছে তোমরা এত রাতে এখানে? স্যার, আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে সেটা বলো। স্যার, আমার মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে গিয়ে আপনার ছেলে। এই ব্যাপার? আচ্ছা, কখন ঘটেছে ঘটনাটা? শোনো চারুর বাবা, কিছু জানাজানি হবার আগে তুমি বাড়িতে চলে যাও। কালকে কাজে ডেকে আমি এদের বিয়ের ব্যবস্থা সব পাকা করছি। চারুর মা বাবা এ কথা শুনে কিছুটা অবাক হলেন, তবে চৌধুরী বাড়ির বউ হবে এটা শুনে অনেক খুশি হলো। চারুর মা বাবাকে তার বাবা খুব আদরের সাথে বাড়ি পাঠিয়ে দিল। সোহান আড়াল থেকে আসতেই তার বাবা একটু মুচকি হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। সোহান খুশি হয়ে রুমে চলে গেল, কিন্তু তার চিন্তা হলো চারু কি তাকে মেনে নেবে? চারু যেরকম মেয়ে তাতে সে কখনোই মেনে নেবে না। বিছানায় মাথা দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল। অন্যদিকে চারু 1 ঘন্টা ধরে স্নান করার পর চোখের জল নিয়ে বের হয়ে এলো। সে কখনো ভাবতে পারছে না যে সে একটা নষ্টা মেয়ে। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকাতে লজ্জা হচ্ছিল চারুর। সে ভাবতেই পারেনি সোহান এভাবে তাকে ধোকা দেবে।
সে তো সোহানকে অনেক ভালোবাসতো, তাহলে সে এটা করলো কিভাবে? চারু ঘরের এক কোণে বসে নিজেকে ঢেকে চুপ মেরে বসে চোখে জল ফেলছে। রাতে না খেয়ে সারা রাত কাটিয়ে দিল। চারুর মা বাবা বাসায় ফিরে আসলো, তাদের মুখে রয়েছে হাসির রেখা। চারুর মা তখন চারুর রুমের দিকে এগোলো চারুকে খবরটা জানাতে। চারু ভুল করে দরজা নক করতে ভুলে যায়। তখনই চারুর মা রুমে ঢুকে একটা চিৎকার দেয়। চারু ভুল করে দরজা নক করতে ভুলে যায়। ওদিকে চারুকে দেখতে চারুর মা চারুর রুমের সামনে গিয়ে দরজা খুলতেই চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তার বাবা আর বোন দৌড়ে আসে। তারাও সে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে চারুর বাবা বিছানায় উঠে চারুকে নামিয়ে একটা সজোরে থাপ্পড় মারে। চারু থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে। সবাই চারুকে ধরিয়ে কাঁদতে থাকে। আসলে চারু ভুল করে দরজা নক না করে গলায় দড়ি নেবার সিদ্ধান্ত নেয়। আর সে যখন ওড়না পেঁচিয়ে গলার ভেতর নেয় তখনই তার মা চলে আসে। আর তারপরে ঘটনা তো জানতেই পারলেন। রাত প্রায় 4টা বাজে। চারুর মা বাদে সবাই ঘুমিয়ে পড়েছে। চারু তার মায়ের কোলে শুয়ে রয়েছে। মা, ও মা, হ্যাঁ বল। মা, আমাকে কেন তোমরা জন্ম দিয়েছিলে? আজ আমি যদি না থাকতাম তাহলে তোমাদের মান সম্মানটা যেত না। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমার জন্য আর তোমরা কারো কাছে মুখ দেখাতে পারবে না। আমি কি ক্ষতি করেছিলাম? এখন আমার কি হবে? সবাই আমাকে নষ্ট বলবে, কেউ আমাকে আর চাইবে না। হ্যাঁ আছে একজন, যে তোকে এখনো চাই। আমাকে কেন সান্ত্বনা দিচ্ছ? যার জন্য এত কিছু সেই তোকে বিয়ে করবে। মায়ের কথা শুনে চারু তার মায়ের কোল থেকে উঠে পড়ল। ওই বদমাইশ আবার কি করবে? মদ গাঁজা খেয়ে বেড়ায় আর মেয়েদের সাথে এমন করে। না মা, তুই ভুল বুঝছিস। সোহান খারাপ হতে পারে, কিন্তু ওর চোখে আমি তোর ভালোবাসাটা দেখেছি। মা, তুমি আর ওই কুত্তার বাচ্চার কথা আমার সামনে বলবে না। কিন্তু ওর সাথেই যে তোকে সারা জীবন কাটাতে হবে। কি বলছো মা? তা কখনোই হবে না। হবে, কারণ 2 দিন পরেই তোর আর সোহানের বিয়ের তারিখ ঠিক হয়েছে। কিন্তু মা, ওই বদমাইশ আমাকে মেনে নিবে না। মেনে নিয়েছে, আর ওর সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আমি কোনোদিনও ওকে মেনে নিব না, মরার আগ পর্যন্ত না। দেখ মা, এমন করিস না। চৌধুরীর ছেলে, এমন কাজ নেই যেটা পারে না। আর তাছাড়া তুই চৌধুরী বাড়ির বউ হবি, এটাই বড় কথা। জানিস কত বড় লোকের মেয়ে এই বাড়ির বউ হতে চাই? যাই হোক, আমি ওকে মেনে নিব না। ঠিক আছে, সেটা বিয়ের পরেই ভাবিস। আর শোন, কাল থেকে কলেজে যাস। চারু এমন কথা শুনে একটু বেশি অবাক হলো। তার মা এসব কিভাবে বলছে? আর বাইরে বের হলে সবাই তাকে কি বলবে? তাকে দেখে তো সবাই হাসবে, থুতু ফেলবে। তবে চারুর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে সোহানকে উচ্চশিক্ষা দেবেই। হঠাৎ ফোনের ওয়েল পেপারের দিকে তাকিয়ে দেখে তার বিএফের ফোন। চারু ভেবে নিয়েছে হয়তো এখন তার বিএফ ব্রেকআপ করে নেবে, তাই সে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা অফ করে রাখে। সারা রাত ওভাবেই কাটিয়ে দেয়। সকালবেলা সবাই ঠিক রয়েছে, শুধু চারু বাদে। চারু ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। ছাদ থেকে সোহানের রুমটা একদম সুন্দর করে দেখা যায়, কারণ সোহানের রুমটা এমনভাবে রয়েছে যেটা চারু ছাদ থেকে সুন্দরভাবে দেখা যায়। সে মুখে হাজারো খারাপ ভাব নিয়ে অনিচ্ছা সত্ত্বেও সোহানের রুমে ভালোভাবে তাকায়। সে দেখে যে সোহান কি যেন একটা করছে আর চারিদিকে বারবার তাকাচ্ছে। চারু ভাবলো হয়তো সোহান কোনো মেয়েকে লুকানোর চেষ্টা করছে। তাই চারু আরও ক্ষেপে গেল আর চোখ ওখান থেকে নামিয়ে নিল। নিচে তাকাতেই বেশ অবাক হয়ে যায়। দেখে তার বাবা ওইসব প্রতিবেদীর সাথে আড্ডা দিচ্ছে। সে কিছু বুঝতে না পেরে রুমে এসে দেখে তার বোন তাকে খাবারের জন্য ডাকছে আর তার মা তাকে কলেজে যাওয়ার জন্য রেডি হতে বলছে। চারু অবাক হলো তাদের চোখে মুখে কোনো চিন্তার ভাব না দেখে। চারুকে তার মা খাইয়ে দিয়ে চুপচাপ রুমে পাঠিয়ে দেয়। কলেজের সময় হয়ে যাচ্ছে, চারু যাবে কি না সেটা ভাবছে। এইদিকে তার বাসা থেকে চাপ দিচ্ছে, অন্যদিকে লোক লজ্জার ভয়ে সে বেরোতে পারছে না। অবশেষে চারুকে দেখা যাচ্ছে রাস্তায় নামতেই
চারু শেষমেশ কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আজকে আর সে অন্য কিছু পরেনি, একটা রেশম কালারের বোরখা আর মাথায় স্কার্ফ বেঁধে মুখটা খোলা রেখে রওনা দিয়েছে। পথে চোখ নিচু করে একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছে। সে ভাবছিল হয়তো সবাই তাকে দেখে হাসবে, তাই আর চোখে তাকালো। কিন্তু চারু বেশ অবাক হলো, কারণ কেউ তার দিকে তাকিয়ে নেই, সবাই যা যার কাজে ব্যস্ত রয়েছে। ভাবতে ভাবতে হঠাৎ তাকে পেছন থেকে কে যেন ধাক্কা দিল। চারু ভয় পেয়ে, প্লিজ আমাকে কিছু করবে না। কি রে চারু, আজকে এমন করছিস কেন? মেয়েলি কণ্ঠ শুনে চারু তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। ও নীলা, তুই? হ্যাঁ, তো আসার পথে আমাকে ডাকলি না কেন? মনে ছিল না রে। চারু, একটা কথা বলবো? কি? হ্যাঁ বল। শুনলাম কাল রাতে নাকি তোর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর সে নাকি মাস্তান ছিল। ভাগ্য ভালো যে তোর সাথে বিয়েটা হয়নি। চারু নীলার মুখে এমন কথা শুনে নীলার দিকে তাকিয়ে থাকলো। তার মানে রাতের ঘটনা কেউ জানে না। চারু তখন হাঁপ ছেড়ে বাঁচল। সে কলেজ করে বাড়ি চলে এলো। সে একটু শান্তি পেল যে কেউ কিচ্ছু জানে না, আর জানলেও মুখ খুলবে না, কারণ চৌধুরীর ছেলের বিরুদ্ধে গেলেই বিপদ। যেতে যেতে 2 দিন কেটে গেল, আর সেই লাল শাড়ি পরেই চারু বসে আছে স্টেজে। আর গাড়ি থেকে নামলো সেই পাঞ্জাবি পরে সোহান। সোহান আজ ভীষণ খুশি, কারণ সে তার চারুকে ফিরে পেয়েছে। সে চারুর পাশে গিয়ে বসলো। সেটা দেখে চারুর আগে ফুসফুস করতে লাগলো। সোহান বসে হাতটা বাড়াতেই হঠাৎ চোখ বুজে নিল। হাতটা শক্ত করে ধরলো, আর হাত দিয়ে আস্তে করে রক্ত বের হতে থাকলো। চারু তখন ছুরিটা সরিয়ে নিল। সোহান সেটা বুঝতে পেরেও হাসি মুখে মেনে নিল। ধীরে ধীরে সব কিছু মিটে গেল। চারুকে নিয়ে সোহান রওনা দিল। যাবার পথে চারুর সাথে সোহান কথা বলতেই সোহান মুখ নিচু করে নিল। তবে এত বাজে ব্যাপারে সোহানের রাগ হয়ে গেল। চারু বাসর রাতে বিছানায় বসে তার বিএফের সাথে কথা বলছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সোহান, হাতে একটা বোতল, যেটা দেখে চারু ভয় পেয়ে যায়। সোহান দরজাটা আটকিয়ে দিয়ে চারুর কাছে গিয়ে চারুকে বিছানায় ফেলে দেয়। লাল শাড়িটা টান দিয়ে খুলে ফেলে। মদের বোতলটা চারুর মাথার কাছে রেখে দেয়। চারু জানতো এখন তার সাথে কি হতে চলেছে, তাই সে ভয় পেয়ে যায়। সোহান পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দেয়। চারুকে টেনে বিছানায় গিয়ে কোমরে জোরে কামড় দেয়। কষ্ট সহ্য করতে না পেরে চারু চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ আওয়াজ শুনতে পেল না, কারণ সোহানের রুমের কোনো আওয়াজ বাইরে বের হয় না। চারুর মুখের কাছে গিয়ে চুলের মুঠি ধরে আবার বিছানায় বসিয়ে দেয়। এই, তোরা তো দেমাক কেন? ওই ছুরি, কথা কস না কেন? চারু চুপ করে আছে। সোহানের আরো রাগ বেড়ে যায়, গিয়ে কষে একটা থাপ্পড় মারে। চারু কষ্ট সহ্য করতে না পেরে রাগের মাথায় বলে ফেলে, তোর মতো কুত্তার বাচ্চার সাথে কথা বলার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুই তো একটা শুয়ার। সোহানের মাথায় আগুন ধরে যায়। চারুকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। মদের বোতল খুলে মদ খেয়ে নেয়। ব্যথায় নড়তে পারছিল না। সোহান চারুর বুকে মদ ঠেলে দেয়। কোমর চেপে ধরে মদ চুষতে থাকে। চারুর কোমল ঠোঁটটা কামড়ে ধরল সোহান। চারু ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সোহান তখন মদের বোতল দিয়ে চারু কোমরে চোরে কয়েকটা বাড়ি মারল। চারু মার খেয়ে চুপচাপ করে কাঁদতে লাগলো। ব্যথায় নড়তে পারছিল না, শুধু মনে মনে বাঁচাও বাঁচা বলছিল। সোহান চারুর পিঠের নিচে হাত দিয়ে টেনে চেপে ধরে তার বুকের ভিতর। চারু আবার চিৎকার দিয়ে উঠল। সোহান চারুর উপর অমানবিক অত্যাচার শুরু করে দিল। চারুর নড়ার শক্তি পর্যন্ত ছিল না। কষ্টে প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপর কম, তবুও সোহান ক্ষুধা মিটিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সোহান এভাবেই চারুর উপর ঘুমিয়ে পড়ে। চারু ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে দেয়। চোখ দিয়ে ঝরছে অঝরে জল। চাকু দিয়ে নিজেকে শেষ করে দিতে চাইল, কিন্তু তার ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ব্যথায় কুকরাতে কুকরাতে কখন যে চারু ঘুমিয়ে পড়ল। সকালবেলা চারু ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে সোহান নেই, আর তার গায়ে শাড়ি, কিন্তু তার পরনেই আছে। কিন্তু শাড়ি এলো কিভাবে? সে তো সারা রাত ড্রেসিং ছিল। এই ভেবে সে বিছানা থেকে উঠে পড়ল। তাকিয়ে দেখে ফ্রেশ হবার জন্য তার সব কিছু রেডি আছে। হঠাৎ গায়ে হাত দিয়ে দেখে
তার শরীরে এক ফোঁটাও ব্যথা নেই। অবাক হয়ে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি কিভাবে তার ব্যথা হুদা হয়ে গেল। চারু ফ্রেশ হয়ে নিয়ে সোহানের রুমটা দেখতে লাগলো। রুমটা দেখে অনেকটা অবাক হলো। রুমের ভিতর রয়েছে সুন্দর জিনিসপত্র আর রয়েছে কিছু সামগ্রী, যেটা থেকে বেশ ভালোই লাগলো। তবে তার রাতের ঘটনা বেশ মনে আছে। এইদিকে প্রচণ্ড রেগে আছে, আরেকদিকে ভয় পেয়ে আছে। না জানি আবার কি করে বসে সোহান। তবে যাই হোক, যেহেতু তাদের বিয়ে হয়ে গিয়েছে তাই আজ থেকে সোহানকে মেনে নিতেই হবে। তবে তার মতলব আলাদা, সে সোহানকে শেষ করে দিতে চাইল। ঘুরতে ঘুরতে একটা সিক্রেট দরজা দেখতে পেল। ধীরে ধীরে সে সেদিকে এগোতে থাকলো। দরজা খোলা থাকায় ভিতরে গিয়ে দেখে রুমটা বেশ বড় আর ইলেকট্রনিক জিনিসের ভরপুর। অনেকগুলো কম্পিউটার রয়েছে। একটা টেবিলের উপরে গিয়ে দেখে কিছু প্রশ্ন রয়েছে। সেটা হাতে নিয়ে দেখে তাদের যে কলেজের পরীক্ষা রয়েছে সেটার প্রশ্নপত্র। চারু রকম টের পেল সোহান কিভাবে সবসময় ছাত্রছাত্রীদের ভেতর টপ থাকতো। আর একটু এগোতেই দেখে সোহান একটা চেয়ারে বসে কি যেন করছে। হঠাৎ তার হাত লেগে একটা ফুলদানি পড়ে গেল আর চারু দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো আর সাথে প্রশ্নপত্র নিয়ে এলো। চারু ভেবেছিল সোহান কিছু টের পায়নি। রুমে গিয়ে বিছানায় বসতেই সোহানের বোন ছায়া এলো। হাই ভাবি, কেমন কাটলো বাসুই রাত? চারু মনে মনে বলল, তোর ভাই তো বদমাইশ, আর সাথে তোদের পরিবার। তোদেরকে দেখতে ইচ্ছে করছে না, সামনে থেকে সর। হ্যাঁ, অনেক ভালো কেটেছে। আচ্ছা ভাবি, আমাকে একটু বলবি? না, অন্য একদিন বলবো, এখন থাক। ঠিক আছে চলো, সবাই খাবারের জন্য ওয়েট করেছে, তাই তোমাকে নিতে এলাম। সোহান যাবে না? ওর সময় হলেই চলে আসবে, তুমি চিন্তা করো না। সোয়া চারুকে নিয়ে নিচে চলে গেল খাবার টেবিলে। চারু গিয়ে বেশ অবাক হলো। তাকিয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে আর এই পরিবারে অনেক মানুষ। সোহানের মা আসতেই চারু গিয়ে সালাম করলো। তার মা চারুকে নিয়ে আদর করে বসিয়ে দিল। চারু এদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। ছোয়া, এরা এভাবে চুপ করে কেন? ভাবি, এটা এই পরিবারের আইন, বাবার আদেশ কেউ অমান্য করে না। ও, তাহলে খাবার পরিবেশন করবে কখন? এই তো একটু পরেই করবে, তুমি একটু বসো। চারু দেখতে পেল কয়েকজন কাজের লোক এসে খাবার পরিবেশন করছে। তবে তাদের দেখে কেউ বলতেই পারবে না যে তারা কাজের লোক। হঠাৎ চারু দেখলো সোহান আসছে, কিন্তু তারা তো উপরতলা ছিল, তাহলে কিভাবে সে নিচতলা দিয়ে এলো? সোহান গিয়ে চারুর পাশে গিয়ে বসলো। চারু কিছুটা ভয় পেয়ে গিয়ে চারু নড়ে চড়ে উঠতে সোহান তার কানের কাছে গিয়ে পড়ল। এইভাবে রুমে ঢুকে প্রশ্ন চুরি করাটা একদম অন্যায় কাজ। চারু চমকে গিয়ে ভাবল, সোহান কিভাবে টের পেল এই কাজটা? চুপ করে মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করলো চারু। রুমে গিয়ে, এই যে তখন আমার পায়ে চিমটি কাটলেন কেন? মন চাইলো তাই। আপনার যা ইচ্ছা তাই করবেন। আপনি আমাকে জোর করে বিয়ে করছেন। সেটা ভাবার কি আছে? তোমাকে ভালো লাগে তাই বিয়ে করেছি। দেখেন, ভালো হবে না বলছি। এখন থেকে আমাকে আমার মতো থাকতে দিন। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আপনার মতো খারাপ ছেলের সাথে সংসার করতেই পারবো না। রাতে আমাকে যেভাবে মেরেছেন সেটা একদম অন্যায়। কে? কই, গায়ে ব্যথা আছে কি? না মানে, বিনা অপরাধে আমাকে দোষ দেবেন না। যাই হোক, আমি আপনাকে কখনোই মেনে নিব না। সোহান চারুর কাছে এগোতে লাগলো। চারু ভয় পেয়ে পিছুতে থাকলো। ভাবলো আবার যদি মারধর করে। তোমার পেছনের চশমাটা একটু দেবে? চারু ভয়ে ভয়ে পিছন থেকে চশমাটা দিয়ে দেয়। সোহান সেটা নিয়ে আবার চারুকে একটা ছোট্ট চুমু দিয়ে যায়। সোহান রুম থেকে চলে যাবার পর চারু বিছানায় বসে পড়ে। তার মাথায় এখনো ঢুকছে না কিভাবে রাতের ব্যথাটা উদা হলো কেমনে, আর সোহান এত ভালো হলো কিভাবে। সে তো নেশা করে, আর সেটা আমি নিজ চোখে দেখছি। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তার বিএফকে ফোন দিল। এই, তোমাকে এত ফোন দিলাম, তুমি ধরলে না কেন? অভি, আমার বিয়ে হয়ে গেছে। কি? কিভাবে হলো আর কার সাথে? জোর করে বিয়ে করেছে চৌধুরীর ছেলে। চৌধুরীর ছেলে? তাহলে এখন কি হবে?
আমি তোমাকে ছাড়া বাঁচবো না অভি, আমি তোমার হতে চাই। কিন্তু সোহানকে তো কিছু করতে পারবো না। যেভাবেই হোক তুমি কিছু একটা করো। আমি আর কি করব বলো? সোহান তোমাকে না ছেড়ে দিলে কখনোই তোমাকে ফেরত পাবো না আমি। তাহলে এখন কি করব? আচ্ছা শোনো, তাহলে তুমি সোহানকে অপমান করো সবার সামনে, আর এত অপমান খারাপ ব্যবহার করো যাতে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, আমি এটাই করব। চারু অভির সাথে কথা বলে রেডি হতে গেল, কারণ আজ তাকে নিজের বাড়িতে যেতে হবে। চারু সুন্দর করে সেজে নিল। তার মনে রয়েছে সোহানকে অপমান করা, কিন্তু তার ভয় একটা, যদি সোহান কিছু করে ফেলে। সে রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে, যদিও কাছেই তাদের বাসা, তবুও গাড়িতেই রওনা দিল। গাড়ির ভিতরে সোহান আর চারু পাশাপাশি বসে রয়েছে। তাদের মাঝে খানিক ব্যবধান, মাত্র 1 হাত। দুজনের মুখে কোনো কথা নেই। চারু ভাবছে কিভাবে সোহানকে অপমান করা যায়, আর সোহান ভাবছে রাতে মেয়েটাকে এত কষ্ট দেওয়া ঠিক হয়নি। জড়তা ভেঙে সোহান বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? চারু এই দিক সেদিকে তাকিয়ে, আমাকে বলছেন? গাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আমার ইচ্ছা হয়েছে তাই চুপ করে আছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমার বউ আর আমার সাথে কথা বলবে না, এটা হয় নাকি? দেখুন, আমি আপনাকে আমার স্বামী হিসাবে মানি না। বললেই হলো। হ্যাঁ, আমি আপনার বউ না, খবরদার। আর আমাকে বউ বলবেন না। ও, রাতের ব্যবহারের জন্য সরি। আসলে একটু রেগে গিয়েছিলাম, তাই মাথা ঠিক ছিল না। কোনো কথা বলবেন না, চুপচাপ আমাকে নামিয়ে দিবেন। ও, এইভাবে বলছো কেন? একটা প্রশ্ন করব? না, একদম না। ওই ছুরি, কথা বলতে অসুবিধা কি? না মানে বলুন। কাউকে ভালোবাসতে? না, কাউকে ভালোবাসি না। তাহলে এইভাবে আচরণ করো কেন? আমাকে ভালোবাসবে? জীবনেও না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। তাহলে বাজি হয়ে যাক। কিসের? তুমি আমাকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে, তবে যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দিবেন। কথাটা শুনে সোহান কিছুটা অবাক হলো। ঠিক আছে। ইতিমধ্যে গাড়ি চারুর বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই, এই যে ম্যাডাম, এটা ধরুন। এইটা কি? কিছু না, এটা নিয়ে যান। চারু মনে মনে বলল, হরমজাদা, তুই টানতে পারিস না, আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও চারু ব্যাগটা নিয়ে দুজনে বাড়ির ভিতর গেল। কলিং বেল চাপতেই চারুর বোন এসে দরজা খুলে দিল। সোহান যাবার জন্য পা বাড়াতেই একটা ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে চারু ভিতরে চলে গেল। চারুর এমন ব্যবহারে শুধু সোহান নয়, বরং চারুর বোনও অবাক হয়ে গেল। তবে সোহান অনেকটা কষ্ট পেল, আর যেটা চারু চেয়েছিল সেটাই হলো। চারুর মা বাবা আসতেই সোহান তাদেরকে সালাম করলো। চারুর মা বাবা সোহানকে অতি আদরের সাথে ভিতরে নিয়ে বসিয়ে দিল। যদিও সোহান তাদের সাথে কথা বলতে লজ্জা বোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে সোহান মুখে কিছু দিল না। চারু রুমটার দিকে এগিয়ে গেল। সোহান রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথার উপর পড়ল। সোহান কিছুটা ব্যথা পেয়ে চারুর বিছানার উপর বসে পড়ল। এই এই, কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ও, দেখতে পাচ্ছ না মাথার ওপর কি যেন পড়ছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নয়। আহ, অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিচে দিয়ে করে নিন। সোহান টের পেল এটা চারুর কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছা। সোহান কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশি লাগছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে চারুকে হাসি মুখে, ও, এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, যান যান, আমাকে বিরক্ত করবেন না। সোহান চোখের আড়ালের জলটা আড়ালে মুছে চুপে সারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়ে গাড়িতে উঠে পড়ল। তবে যাওয়ার সময় চারুর বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করেছিল সোহান মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহান গাড়িতে উঠে ভাবল হয়তো চারু অবশ্যই তাকে বাই বলতে আসবে। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসলো না। সোহান বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে চারু খুশিতে প্রায় ফেটেই যাচ্ছে।
কারণ সে সোহানকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশি ভারী ছিল, তাই চারু ভাবলো হয়তো বেহুশ হয়ে যেতে পারে। তবে সোহান কষ্টটা সহ্য করে নেওয়ায় চারু কিছু বুঝলো না। সোহানের মাথাটা অনেক চলছে, অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে দিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গিয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ডক্টরকে ফোন না করেই সে তার কাজে চলে যায়। কিন্তু সোহান বুঝতেই পারল না এটার জন্য তার কি হতে পারে। ওইদিকে চারু খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপর বসলো। ভাবলো কি আছে এর ভেতর যে এটা আমাকে দিয়ে আনালো। ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভিতরে একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা চারুর সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু সোহান টের পেল কীভাবে যে এই কালার তার পছন্দের। শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। একপাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটায় হাত বুলিয়ে দেখে এই শাড়িটার মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না, তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। চারু গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। সোহান তার কাজের জন্য অফিসে গিয়ে নিজের কেবিনে বসে পড়ল। মাথাটা চিনচিন করায় কাজে মন বসাতে পারল না, ছিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে চারু তার বয়ফ্রেন্ডকে ফোন দিল। কেমন আছো বাবু? ভালো নেই। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না। আমারও তোমাকে ছাড়া একটুও মন থাকছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব? না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি সন্ধ্যায় আমার প্রিয় হোটেলে দেখা করো। সত্যি তুমি এসেছো? হ্যাঁ গো, রাতে আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু। চারু খুশি মনে ফোনটা রেখে দিল। আজ তাকে দেখে সবচেয়ে সুখী সুখী লাগছে। ওদিকে সোহান ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গিয়েছে, তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে সব বন্ধুরা একসাথে, তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতের ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় সোহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চারুও ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। সোহানের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে চারু অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে সোহানের দেওয়া রেশমি কালারের শাড়িটাই পরল। সোহান রেডি হয়ে বেরিয়ে পড়ল। তার ইচ্ছা ছিল চারুকে নিয়ে যাওয়া, কিন্তু চারু না থাকায় নিজেই বেরিয়ে পড়ল। ওদিকে চারু শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে পড়ল। আজ শাড়ি পরে চারুকে একদম পরীর মতো লাগছিল। সেটা দেখে চারু নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। চারু তার বিয়েকে ফোন দিতেই সে বলল, প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। সোহান গাড়ি নিয়ে রওনা দিল দুজনের উদ্দেশ্যে শহরের সেরা হোটেলে ডিনার করা। কিন্তু কেউ জানতো না তারা একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। চারু একটা রিক্সা ধরে হোটেলের দিকে রওনা দিল। সোহান ও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। ওদিকে চারুর বিয়ে হোটেলে পৌঁছে সোহানকে না দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যে চারু হোটেলের সামনে এসে রিক্সা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজন দুজনের বিপরীতে মুখী রওনা হলো। একদম কাছ থেকে দুজন দরজা দিয়ে বের হলো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। সোহানের মনের ভিতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো এত রাতে চারু এখানে আসতে যাবে কেন। সোহান ও তার বন্ধুরা চলে যেতেই চারু ভিতরে চলে গেল। হোটেলে ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করলো চারু। সবাই যেন খাওয়া বাদ দিকে তাকেই দেখছিল। চারু তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি চারুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে চারুকে প্রথম দেখছে। দুজনের মুখে হাসি ফুটে উঠল। চারু গিয়ে অভির পাশে বসলো। ওদিকে সোহান বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। এদিকে চারুদের কাছে ওয়েটার এসে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছো চারু?
তোমাকে দেখে এখন একদম ঠিক আছি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কাছে টেনে নেই। আমিও তোমাকে চাই, তাই আজকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ। কি করা যায় বলো তো? চারু, আমরা সোহানকে মেরে ফেলি। কি, তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু সোহানকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে। চারু কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিই হলো। তারা ফাইনাল যে তারা সোহানকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষ করে চারুর কাছে গেল, কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নেয়। ওদিকে সোহানের ঘুম আসছে না, এই একদিনে কেমন যেন হয়ে গিয়েছে। চারুকে ছাড়া তার ঘুমই আসছে না, তাই মোবাইলটা নিয়ে চারুকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিল, ফোন ধরছে না সে। সোহান বিছানায় গড়াগড়ি দিতে লাগলো, কেন যেন তার অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে বারবার ফোন দেখেও চারু রিসিভ করলো না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। বেঈমান মেয়েদের মতো সে তার স্বামীকে রেখে বিএপের বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার সোহানের সাথে করা উচিত ছিল। চারু অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যা বলল যে সোহান তাকে এখনই স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসে। অভি চারুকে ইশারা করলো কিছু একটার। পরক্ষণে চারু বুঝতে পেরে রাজি হলো না। অভি আর একবার বলল, কিন্তু চারু বলল আগে আমাদের বিয়ে হবে, তারপর সব কিছু। চারু এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনো ভারী ভারী লাগছে। তাই ব্যাগে হাত দিতেই দেখে একটা ছোট্ট বক্স রয়েছে। সেটা বের করে খুলতেই আরও অবাক হয়ে গেল। ভিতরে রয়েছে একটা গোল্ডেন চেন, যেটা দেখতে একদম চমৎকার। রেশমি শাড়ি আর এই চেনটা তার গলায় অনেক মানাবে। চারু বুঝতে পারলো না সোহান তাকে এটা কেন গিফট দিল। তাই সে রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইলটা অন করে দেখে 10 বার সোহানের ফোন এসেছে। তবুও চারু কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়ল। আর সোহান চারুর ফোনের আশায় সারা রাত জেগে রইল। তবে সোহান কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল চারু, কারণ আজ তাকে আবার ফিরে যেতে হবে। সে চাইতো না সোহানের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। চারু ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগলো। অন্যদিকে সোহান বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালবেলা খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। চারুদের বাসায় পৌঁছে মা বাবাকে সালাম দিয়ে সে চারু রুমে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। কে 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 চারণ বলছি। সোহান এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে চারুর কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা। তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি তো। পাগল নাকি, এভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিলে না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ করব, তাড়াতাড়ি বের হন। সোহান রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। কিছুক্ষণ পর চারু ছাদে চলে গেল। গিয়ে দেখে সোহান কেমন যেন তাকিয়ে রয়েছে অন্যদিকে। চারু সোহানের পাশে গিয়ে বলল, আপনাকে বলছি আমাকে যখন তখন ধরবেন না। তারপরেও কেন বারবারই সেটাই করেন? চারু, তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না, আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। চারুর কথা শুনে সোহান কিছুটা অবাক হয়ে গেল। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কিরকম? আপনি যদি 3 মাসের ভিতর আমার ভালোবাসাটা জিতে নিতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে নিব। হঠাৎ এই কথাটা শুনে সোহানের মুখটা খুশিতে ভরে গেল। সেটা তো বাজিতে বলে দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাবব। আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন, তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নিব। এটা বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণেই চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন? শাড়িটার ওই চেন কিন্তু আমাকে অনেক মানিয়েছে। ও, নিশ্চয় অনেক খুশি হয়েছেন।
হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। চারু কিছুটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠল, ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবেন না। সোহান আর চারু সারাদিন ঘুরলো। বিকেলবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি, তাই মন খারাপ করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার? না, আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন মন খারাপ জানতে পারি? এই যে আশেপাশের সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না সবাই কত কি করছে আর আমি শুধু হেঁটেই যাচ্ছি, তাও আবার এক হাত ব্যবধান নিয়ে। এই জন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না, শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ও, দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সোহান এসে কিছুক্ষণের জন্য উদা হয়ে যায়। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নেয়। সোহানের বোনের সাথে আড্ডা দিয়ে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। সোহান রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে চোপাই। কেন আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না। পারলে তুমি গিয়ে সোফায় ঘুমাও। কোন গল্পে দেখেছেন যে মেয়েদের সোফায় ঘুমাতে দেয়, ছেলেরা নিচে ঘুমায়? দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না। পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নেই। এই মেয়ে বলে কি? ঠিক আছে দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান। কি কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওইটা খাবেন না। সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে চারু মাঝখানে একটা খামার মতো কোলবালিশ রেখে দিল। সোহান দেখে অবাক হয়ে গেল আর বলল, সালার বউ এত ফাজিল কেন? চারু কোলবালিশ রেখে লাইট অন করে শুয়ে পড়ল। কি ব্যাপার, আলো নিভালে না কেন? এমনি কোনো সমস্যা? সোহান আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাতে চারিদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ সোহান কিছু একটা ভর অনুভব করে জেগে গেল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে আর কোলবালিশটা তার পেছনে। হ্যাঁ, তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পেছনে দিয়ে গিয়ে চারু নড়ে চড়ে উঠল। সোহান চুপ করে রইল। তখন চারু আরও জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমান্ত অবস্থায় চারুকে একদম অন্যরকম লাগছিল। সোহান চারুর পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে চড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা চারু ঘুম ভাগতে চিকাতে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু সোহানের বুকের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। সোহান বিছানা থেকে উঠতেই, জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করিনি, তুমি নিজেই আমার ওপর চলে এসেছো। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো কোলবালিশটা কার পেছনে আছে। চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনে রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো, সে কখন কোলবালিশ সরালো। সে সোহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল আর চারুর আগে গড় গড় করতে করতে চলে গেল। এভাবেই তাদের অনেক দিন পার হয়ে গেল, গল্প আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিন নয় জড়িয়ে ধরে, নয়তো গায়ের উপর থাকতো। কিন্তু চারু বুঝতে পারতো না এটা কিভাবে হতো। আর সকালবেলা এটা দেখে চারু রেগে গিয়ে ছটফট করতো, আর সেটা দেখে সোহান শুধু হাসতো। প্রতিদিনের মতোই সোহান তার অফিসে বেরিয়ে যেত আর চারু অভির সাথে কথা বলতো। তবে চারু সুযোগ পাচ্ছিল না সোহানকে সাহায্য করা। তাছাড়া চারু ধীরে ধীরে সোহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। সেটা চারু নিজেও বুঝতে পারছিল না। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন চারুকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে চারু একটু বেশি ভালোবাসতো, তাই সে অভির কথাই ভেবে যেত আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও চারু তার বিএফের সাথে কথা বলল।
অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোমান্টিকের কথা বলে দেখে ঘড়িতে 11:10 বেজে গেছে, কিন্তু সোহান এখনো বাসায় ফিরেনি। এত রাত সোহান কখনো করে না, সেটা ভেবে চারু কিছুটা চিন্তিত হলো। হঠাৎ ভাবতেই কে যেন রুমের কড়া নাড়ল। চারু গিয়ে দেখে সোহান। দরজা খুলে দিতেই সোহান মাতালের মতো বিছানায় বসে পড়ল। চারু বুঝতে পারল সোহান নেশা করেছে, সাথে ভয় পেয়ে গেল না জানি আবার কি হয়। চারু গিয়ে সোহানকে জিজ্ঞাসা করতে লাগলো। সোহান মাতাল অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে লাগলো, কিন্তু চারুর আওয়াজ তার নেশা আরও বাড়িয়ে দিচ্ছিল। সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু অবাক হলো, কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচল। এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ চারুর শাড়িটা গা থেকে পড়ে যায়, আর সোহানের চোখে পড়ে যায় চারুর কোমর। চারু সোহানকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই সোহানের চোখ বুজে ফেলল। সোহান নিজেকে কোনো রকমে কন্ট্রোল করতে পারছিল না। এদিকে চারুর প্রতি প্রচণ্ড রাগ, তার উপর নেশা অবস্থা রয়েছে। তবে সেটা কেন, পরে জেনে নেওয়া যাবে। চারু শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো। সোহান বিছানা থেকে উঠে চারুর পেছন থেকে শাড়ির ভেতরে হাত দিয়ে কোমরটা চেপে ধরলো। চারু আচমকা টের পেয়ে তাকিয়ে দেখে সোহান। সে বুঝতে পেরে সোহানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সোহান তাকে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। লিপস্টিক গলার ঠোঁটটা তার ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরলো। চারুর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরে মুখ লাগিয়ে সোজা বুকের ভেতর নিয়ে নিল। জোর করে ধরে আবার ঠোঁটে কামড়ে ধরে, বারবার কামড়াতেই থাকলো। চারু সোহানকে ছাড়াতে না পেরে ওভাবে চুপ করে চোখের জল ফেলতে লাগলো। সোহান চারুকে তার বুকের উপর শক্ত করে ধরে চারুর উপর অত্যাচার শুরু করে দিল, যেটা চারু চুপ করে সহ্য করে নিচ্ছিল। তার কিছু করার নেই, তার তৈরিত্ব স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। অনেকক্ষণ পর সোহান চারুর উপর পড়ে গেল, শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, চারু শুধু আমার, চারু শুধু আমার, কেউ চারুকে নিতে পারবে না। ঘুমে বলে চারু সোহানকে বালিশের উপর মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। চারু কোনো রকমের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারছে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। সোহানকে তার পছন্দ না হলেও স্বামী হিসাবে ছাড়তেও পারে না। সকালবেলা সোহান ঘুম থেকে উঠে দেখে চারু পাশে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে গিয়ে দেখে চারু রান্নাঘরে। সোহান রুমে এসে বসতেই চারু সোহানের জন্য এক কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাবার সময় সোহান চারুর হাতটা চেপে ধরলো। চারু তার দিকে তাকাতেই সোহান বলল, চারু, রাতের ব্যবহারের জন্য দুঃখিত। নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটাই তো তাদের হক। এটা বলে চারু চলে গেল। তবে সোহান বুঝতে পারলো না আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিক্রেট রুমে চলে যায়। সকালের খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চারুর এত খাবারের প্লেট, আর সেটা তাদের রুমের দিকেই আসছে। আজ চারু নিজের হাতে রান্না করে সোহানের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানতেই পারলো না এটার আসল কাহিনীটা কি। চারু খাবার নিয়ে রুমে গিয়ে সোহানকে ডাকতে থাকলো। কিছুক্ষণ পর সোহান রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, একটু ছাদে গিয়েছিলাম। এই যে নিন আপনার খাবার। কিন্তু আমি তো নিচে সবার সাথে নাস্তা করি। আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এটা বলে চারুর নরম সুরে সোহানের সাথে কথা বলতে লাগলো। সোহানের কাছে গিয়ে হাসি মুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়লো, কিন্তু সোহানকে কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। চারু খাবারের প্লেটটা সোহানের সামনে এগিয়ে দিল আর খাবারের জন্য অনুরোধ করলো। সোহান প্লেটটা এগিয়ে নিল। চারুকে দেখে মনে হচ্ছিল সে যেন কিসের অপেক্ষা করছিল। দেখে মনে হচ্ছিল তার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে। খাবারটা আজকে চারু নিজে রান্না করে এনেছে। চারু সোহানকে বারবার খাওয়ার অনুরোধ করছে, আর সোহান খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, কিন্তু একবারও ভাবলো না যে কেন আজ চারু নিজে খাবার রান্না করলো। কেন আজ চারু রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তারপরে এত নরম হয়ে আছে।
কেন আসে, এত খুশি মেজাজে আছে। তাহলে কি আজ চারু খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে? কিন্তু যদি কিছু মিস হয় তাহলে তো সোয়ানের বিপদ। হ্যাঁ, চারু আর সোয়ানের খাবারের সাথে অতি সাবধানে বিষ মিশিয়ে দিয়েছে আর তার প্ল্যান মোতাবেক খাবার নিয়ে এসেছে। সোয়ান ভাত দেখে উঠে পড়ল। কি হলো, খাবার খাবে না? না, পেট ভর্তি রয়েছে। কিন্তু তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি। কে বলেছে? টেবিলের উপর তাকিয়ে দেখো। চারু টেবিলের উপর তাকিয়ে দেখে 2টা বার্গারের প্যাকেট। তার মানে সে এটাই খেয়েছে। সাথে সাথে চারু মন খারাপ হয়ে গেল। তার প্ল্যানটা কাজ করলো না। খাবার নিয়ে মনে মনে নিন্দা করতে করতে চলে গেল। তবে সে আশা ছেড়ে দেয়নি। এখন না হয় বেঁচে গেল, কিন্তু কতদিন আমার হাত থেকে বাঁচবে? সোয়ান রেডি হয়ে নিতে লাগলো। কোথায় যাচ্ছ? কেন, অফিসে? এত তাড়াতাড়ি কেন? কে বলেছে এত তাড়াতাড়ি? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? চারু চিন্তার ভিতরে সবাই পর্যন্ত ভুলে গিয়েছে। সেও রেডি হয়ে নিল আর সোয়ানের সাথে বেরিয়ে পড়ল। সোয়ান চারুকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আজকে সোয়ান তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু টিভি ছেড়ে দিল। ইতিমধ্যে চারুও চলে এসেছে। দুজনে টিভির সামনে বসে টিভি দেখছিল। তখন সোয়ান চারুকে বলল, চারু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি যাকে ভালোবাসো, বিয়ের পরে কি তার সাথে দেখা করেছো? না, কেন? না, এমনি জানতে ইচ্ছে করলো। আপনি মাঝে মাঝে অদ্ভুত প্রশ্ন করেন। নিজেই তো অদ্ভুত, তাই এমন প্রশ্ন স্বাভাবিক। আজকে চলুন একটু ঘুরে আসি। কেন, কোথায় যাবে? একটু মার্কেটে যেতে হবে। যদি যেতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নাও। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। লেকের পাশে গাড়ি থামিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো। সন্ধ্যার সময় সবুজ ঘাসের বুকে হেঁটে গল্প করাটা একটা অপূর্ব বিষয়। কিছুক্ষণ গল্প করে হাঁটার সময় সোয়ান চারুর হাতে একটা ছোঁয়া দিল। চারু টের পেয়েও তেমন কিছু বলল না। এবার সোয়ান চারুর হাতটা চেপে ধরলো আর যা হবার তাই হলো। হাত না ধরে হাঁটা যায় না? একটু হাত ধরলে কি এমন ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে, কারণ হাত একটু আস্তে ধরতে হয়। সোয়ান আর কিছু না বলে আবার হাতটা ধরলো। চারু তার দিকে তাকালেও সোয়ান এবার হাতটা ছাড়লো না। চারু ছোট্ট একটা হাসি দিয়ে হাঁটতে লাগলো। সে ইচ্ছে করে প্ল্যানটা করেছে যেন সোয়ান তার প্রতি আরও দুর্বল হয়। কিন্তু সবসময় সব পদ্ধতি কাজ করে না। হঠাৎ চারু পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। প্রচণ্ড ব্যথার কারণে আর উঠতে পারল না। শেষ পর্যন্ত সোয়ান তাকে কোলে তুলে নিল। মনে হচ্ছিল সত্যিকারের ভালোবাসাটাই দুজনের ভিতরে বিদ্যমান। সোয়ান চারুকে কোলে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকলো। চারু এভাবে সোয়ানের কোলে, এটা ভেবেই সোয়ানের বুকে লজ্জায় মুখ লুকিয়ে দিল। সোয়ান একটা মুচকি হাসি দিয়ে চারুকে গাড়িতে বসিয়ে দিল। চারুর পায়ে ব্যথা হওয়ার কারণে তারা মার্কেটে যেতে পারল না। বাড়িতে এসে সেখানেও চারুকে কোলে নিয়ে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। রাতে 1 গ্লাস জল নিয়ে একটা ব্যথার বড়ি নিয়ে সোয়ান চারুর কাছে গিয়ে বসলো। এই নাও, হা করো। ওখানে রাখুন, আমি খেয়ে নিব। সোয়ান তবুও নিজের হাতে চারুকে ওষুধ খাইয়ে দিল। কয়েকদিন পর সোয়ান রাতে বসে কাজ করছিল। হঠাৎ চারু খাবার নিয়ে এলো, সোয়ানের সামনে রেখে দিল। এই নাও, খাবারটা খেয়ে নাও। আমি তো আজ ডিনার করেই এসেছি, কিন্তু তোমাকে বলতে ভুলে গিয়েছি। চারু আবারও সোয়ানের দিকে রাগে লুক নিয়ে তাকালো। আজকেও খাবারে বিষ মিশালো, কিন্তু কাজ হলো না। আগের মতোই আবারও নিরাশ হয়ে ফিরে গেল। এভাবে সে প্রায় খাবারের সাথে বিষ নিয়ে আসতো, কিন্তু প্রতিবারই সোয়ান এড়িয়ে যেত। চারু সন্দেহ হতো, কিন্তু কিছুই বলতে পারতো না, কারণ ব্যাপারটা শুধু সেই জানতো। তবে চারুর মেজাজটাও অন্যরকম হয়ে গিয়েছে। আগের মতো এখন আর ততটা খারাপ আচরণ করে না, কিন্তু সাথে সাথেই রেগে যায়। রাত জেগে অবির সাথে কথা বলার পরিমাণটাও বেড়ে চলেছে। তবে সে সবসময় অবির কাছে মিথ্যাই বলতো যে সোয়ান তাকে এখনও স্পর্শ করেনি। প্রায় 2 মাস হয়ে এলো, আর বাজি অনুযায়ী সোয়ানের হাতে মাত্র কয়েকদিন রয়েছে। রাতে সে ইচ্ছে করে চারুর হাতে রান্না খেতে চাইল। সোয়ানকে আজ অনেকটাই বিস্ময় দেখাচ্ছে, কারণ গতকাল চারু অবির সাথে হোটেলে আবারও দেখা করেছে, আর সেটাই সোয়ান একদম ভেঙে পড়েছে। চারু কিছুটা অবাক হলেও সুযোগটা হাতছাড়া করতে চাইল না।
যদিও তার মনে অনেক বাধা দিচ্ছিল, কারণ চারু পুরোটা পাল্টে গিয়েছে। তবু সে ভালোবাসার কাছে হেরে গেল আর রান্না করে খাবারে খুব সাবধানতার সাথে বিষ মিশিয়ে দিল। তাছাড়া আজকে সোহানের অনেকটা মাথা ব্যথা করছে। রাত 9টা বাজে। হাতে খাবার নিয়ে চারু রুমের দিকে রওনা দিচ্ছে। চারুর হাতটা কাঁপছে আর পুরো শরীর ঘেমে যাচ্ছে। কোনো রকমের রুমে গিয়ে খাবারটা টেবিলের উপর রেখে দেয়। দেখে সোহান বিছানায় শুয়ে রয়েছে। চারু গিয়ে সোহানকে ডাক দিতেই সোহান বিছানা থেকে উঠে পড়ে। আর সোহানকে দেখে মনে হচ্ছে অনেকটা কষ্টের ভিতর রয়েছে। সোহান উঠে ফ্রেশ হয়ে এলো, এসে চারুর দিকে হাসি মুখে তাকালো, যেটা দেখে চারু হাসির অভিনয় করলো। চারু সোহানের প্লেটটা সঠিক জায়গায় রেখে দিল। সোহান খাবারটা দেখে চারুর চারপাশে ঘুরতে লাগলো, যেটা দেখে চারু ভয় পেতে লাগলো। চারু ভাবলো, তাহলে কি সোহান টের পেয়ে গিয়েছে? খাবারটার দিকে তাকিয়ে, চারু, খাবারে তো কিছু মেশানো নেই। কি বলছেন? খাবারে আবার কি মিশাবো? ও চারু, তুমিও না? আচ্ছা ছাড়ো, মজা করছিলাম। সোহান চারুকে নিয়ে টেবিলে বসে পড়ল। চারুর অবস্থা বেগতিক, ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে। সোহান প্লেটটা এগিয়ে নিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন খুব খুশি আর আনন্দের সাথে খাবার খাবে। চারু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বাজে অনুযায়ী তো আমি তোমার ভালোবাসা জিততে পারিনি। কিছুদিন পর হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তাই খাবারটা যদি তুমি খাইয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। না মানে ঠিক আছে। চারু সোহানের কথা শুনে অবাক হয়ে প্লেটটা এগিয়ে নিল। সোহান খাবারটা গিলেই, চারু, খাবারটা অনেক মজার হয়েছে। নিজের হাতে বানিয়েছি। শোনো চারু, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। চারু, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিক মতো, আর কারোর কথায় কোথাও যেও না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না, যদি আর নাই বলতে পারি। এই যে আমার পরি, আমি যদি না থাকি তাহলে তুমি তোমার সেই প্রেমিককে বিয়ে করে নিও। কি হলো তোমার? জানো, তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, তাই তোমাকে আর কষ্ট দেব না। আমাদের যেদিন একজন থাকবে না, তখন তার বেদনায় কখনোই কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতে প্রথম খাবার খেলাম, তাই চোখে জল চলে এসেছে। চারু, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? চারু আর কিছুই বলতে পারল না। মাথা নিচু করে বিছানায় বসে সোহানকে তার কোলে মাথা রেখে শুইয়ে দিল। চারু, আমার হাতটা একটু ধরবে? ঠিক আছে, ধরছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানো? কারণ আজ আমার ভালোবাসার সেরা উপহারটা নিজের প্রিয়জনের কাছ থেকে পেয়েছি। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি উপহার? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমাতে হবে, কিন্তু তোমাকে ছেড়ে ঘুমাতে মন চাইছে না, তাই তোমার কোলেই না হয় শেষ ঘুমটা পেয়ে নিই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরও কিছু দেব, কিন্তু সেটা বলবো না। যেটা পেয়ে তুমি খুব খুশি হবে হয়তো, কারণ আমার ভালোবাসাটা তো তোমার ভিতরেই নেই। সোহান আর কিছু বলতে গেলেও বলতে পারলো না, শুধু চোখে জল ফেলছিল আর নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটাই দেখছিল। ধীরে ধীরে সোহান চারুর করে ঘুমিয়ে পড়ে। চারুর ব্যবহারটা কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই। সে যদি এখন সোহানকে বাঁচাতে চায়, তাহলে সোহান বেঁচে গেলে তাকে হয়তো মেরে দিবে। এই ভয়ে সে মুখ বুঝে রইল। চুপে সারে সোহানকে বিছানা রেখে অবিকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। সোহান নীরবে ঘুমিয়ে যাচ্ছে। রাত পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। ধীরে ধীরে সোহানের মুখ দিয়ে লালা বের হতে শুরু হলো, আর সোহানের ছটফট করাটাও বেড়ে গেল। তবুও বুঝেও চুপ করে বিছানায় পড়ে থাকলো।
কিন্তু চারু যাবার সময় দরজা ভুল করে খুলে রেখে চলে যায়। আর বাড়ির কাজের লোক হঠাৎ এটা দেখে কি যেন মনে করে রুমের দিকে এগোতে থাকে। রুমের পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তেই এমন অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে সোহানকে নিয়ে হাসপাতালে রওনা হয়। চৌধুরীর বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ওদিকে চারু তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না। তার পা যেন আর যেতে চাইছিল না। বিছানা আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে জল। তার মনটা কেমন যেন হাহাকার করছিল। কেমন যেন তার সোহানের প্রতি খুব মায়া হতে লাগলো। হাসপাতালে সোহানকে তাড়াতাড়ি নিয়ে অপারেশনের রুমে ঢুকিয়ে দেয়। ডাক্তাররা এই মুহূর্তে কিছুই বলতে পারছিল না। পুরো শহর এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে চারুর কাছে ফোন আসতে লাগলো। চারু ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে। হাসপাতালে গিয়ে সোহানের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই চারুকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অভির সাথে পরদিন পালানো ঠিক করে নিয়েছে। চারু বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে সোহানকে বলল, আমাকে মাফ করে দিও সোহান। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে নিতে লাগলো। তার প্ল্যান সকাল হলেই পালানো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যেন কিছু একটা বাঁধল। তাই সে তাকিয়ে দেখে বিছানার তলে একটা বাক্স। চারুর মনে পড়ল এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে সোহানকে রাখতে দেখেছিল। সে বক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গিয়েছে সেটা। চারু ধীরে ধীরে বক্সটায় হাত দিল। টপ করে খুলতেই অবাক হয়ে যায়। সেটার ভিতর আর কিছু না, শুধু চারুর বিভিন্ন জিনিসপত্র। সেটা সোহান খুব যত্ন করে রেখে দিয়েছিল। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে। চারু টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি সোহানের সিক্রেট রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে, যেটাতে চারুর ছবি ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক জিনিস রয়েছে। চারু গিয়ে সোহানের কম্পিউটার অন করলো। তাকিয়ে দেখে কয়েকটা ফাইল এখনো সামনে রয়েছে। একটা ফাইলে চাপ দিতেই তাকিয়ে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরে পর্দায় চলে এসেছে। তাদের নিজের রুমের দৃশ্যও চলে এসেছে। আর সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে। চারু এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে সোহান তাকে সব সময় ফলো করে। কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গায় খুঁজল, কিন্তু ক্যামেরা কোথায় পেল না। হঠাৎ তার রুমের বাল্বের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে বাল্ব খুলে দেখে বাল্বের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্না করে বিষ মেশাতো তখন সেটা সোহান দেখতো, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবে চারুর শরীর শিউরে ওঠে। আবার গিয়ে মনিটরের আর একটা ফাইল ওপেন করতেই দেখে কিছু রেকর্ড রয়েছে। একটা চালু করতেই কণ্ঠটা তার খুব চেনা চেনা লাগলো। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কণ্ঠটা তারই ছিল। আর তার সাথে অভির সাথে যত কথা হয়েছিল সবই সোহানের কাছে রয়েছে। ধীরে ধীরে সব কিছু দেখে নেয়। এমনকি সোহান কিভাবে রাতে ছটপট করে কাটিয়েছিল সেটারও ভিডিও দেখালো। সব কিছু দেখে বিছানায় বসে পড়ে। তার শরীর ঘেমে ভিজে গিয়েছে। সে কি করবে বুঝতে পারছিল না। সোহান তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে যায়নি, কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত। চারু কেমন যেন বাকন হয়ে গিয়েছিল। তার মানে সোহান কাল জেনে শুনে খাবার খেয়েছিল। সে এখন বুঝতে পারছিল কেন সোহান তার উপর মাঝে মাঝে অত্যাচার করত। যেদিন অভির সাথে প্রেম আলাপ করত সেদিন সোহান সেটা সহ্য করতে পারত না। তাই সে নেচা করে চারুর উপর তার প্রতিশোধ নিত। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেই ঘুমাতো। চারু তখন সোহানের সাথে বেড়ানো, রাগারাগি, হাত ধরে হাঁটা আর একসাথে গল্প করাটা খুব মনে পড়ছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেও এমনভাবে ভালোবাসতে পারে তাকে আর কষ্ট দেওয়াটাই ঠিক হয়নি। চারু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উকিলবাবুর ফোন। চারু ফোনটা কানে নিয়ে চুপ করে রইল। চারু, তুমি দুপুরে চলে এসো, তোমার ডিভোর্স পেপার রেডি।
সোহান নিজে এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয় তোমার এটা করা উচিত না। সোহানকে হাসি মুখে দেখলেও ওর চোখে আমি ঠিক ওই জল দেখেছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল চারুর। চারু নিজেকে আজ অপরাধী মনে হচ্ছিল। এই সেই মেয়ে যে কিনা এভাবে এড়িয়ে চলেছে সোহানকে ছেড়ে। এই সেই মেয়ে যে বিবাদ হয়ে তার স্বামীকে ধোঁকা দিয়েছে। এই সেই মেয়ে যার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে চারু হারে হারে বুঝতে পারছিল সোহানকে হারানোর বেদনাটা। চারুর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছিল। ইচ্ছে করছিল সোহানকে গিয়ে আপন করে নি, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশনের রুম থেকে মুখ নিচু করে বের হলো। সবাই ডাক্তারের এমন কারণ দেখে ডাক্তারকে ঘিরে ধরলো। আজ যেটা শুনলো সেটা শোনার জন্য একদম কেউ প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল, সোহানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাতে আর বিষের মিশ্রণে পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হয়তো পাগলও হয়ে যেতে পারে। চারু এভাবে হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু এখন আর দৌড়ে লাভ কি? যা হাওয়া তো হয়ে গিয়েছে। যেতে যেতে চারুর পা কেটে গেল, কিন্তু তবুও চারু থামছিল না। হাসপাতালে গিয়ে তার হার্টবিটটা বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে ওভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল। এই কোথায় যাও? এদিকে আসো বলছি। আগে খেয়ে নাও, তারপর খেলবো। না, আমি খাবো না, আমি খেলবো। চারু হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান লাফাতে লাফাতে এসে চারুর পাশে বসলো। হ্যাঁ, ডাক্তারের কথাই ঠিক ছিল। আর সোহান পাগল হয়ে গিয়েছে। তবে একটা জিনিস এখনো ভুলতে পারেনি, আর সেটা হলো চারুকে। এখনো সে চারুকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সব সময় তার সাথেই থাকবে। খাবার শেষে সোহান চারুর কোলে মাথা রেখে পুতুল নাড়ছিল, আর চারু চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলছিল। সে আজ সোহানের কাছে হেরে গিয়েছে। তবে সে ভালোবাসাটা কি বুঝে নিয়েছে? সে সোহানকে আর হারাতে চায় না। বিকেলবেলায় ঠিক আগের মতোই চারুর কোলে মাথা রেখে পাগলামি করছে সোহান, আর চারু তার মাথাটা নেড়ে দিচ্ছে, আর চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছে। সেদিন আর আজকের পার্থক্য হলো ভালোবাসা। চারু সোহানের বুকে মাথা রেখে বলল, কখনোই তোমায় আর ছেড়ে যাব না।